বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমাদের ক্লাসগুলো কি এইভাবে হওয়ার কথা ছিল? না, যাই হোক, দীর্ঘদিন পরে হলেও আমরা যে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে কমিউনিকেশন করতে পারছি, তার জন্য মহান আল্লাহ তাআলাকে জানাই লাখ লাখ শুকরিয়া। আমার নাম মোসাম্মদ শাহনাজ পারভিন। আমি তোমাদের আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক। আজকে আমি তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো বোর্ডের দিকে একটু লক্ষ্য করি আজকের পাঠে আমাদের কি কি থাকছে। 1 নম্বরে থাকছে মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতির ধারণা ও সংজ্ঞা, অর্থাৎ কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ ইনফ্লেশন। 2 নম্বরে থাকছে মুদ্রাস্ফীতির শ্রেণীবিভাগ, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ইনফ্লেশন। এবং আরও 3 নম্বরে থাকছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অর্থাৎ ডিমান্ড পুল ইনফ্লেশন। 4 নম্বরে থাকছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অর্থাৎ কস্ট পুশ ইনফ্লেশন। এবং 5 নম্বরে থাকছে চাহিদা বৃদ্ধিজনিত এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যকার পার্থক্য, অর্থাৎ ডিফারেন্স বিটুইন ডিমান্ড পুল ইনফ্লেশন অ্যান্ড কস্ট পুল ইনফ্লেশন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই তোমাদের ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির কনসেপ্টটা দিতে চেষ্টা করব, তারপর ডেফিনেশন। আমরা যখন ছোট ছিলাম তখন খাতা, কলম, বই, চাল, ডাল, চকলেট এরকম অন্যান্য জিনিসগুলো যে দামে পেতাম, এখন সেগুলোর ওই পরিমাণটাই পেতে গেলে আমাদেরকে এর চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করতে হয়। তোমরাও যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে, তোমরা যখন প্রাইমারি স্কুলে ছিলে তখন তোমাদের খাতা, কলম, পেন্সিল যেই দামে কিনতে, এখন সেগুলো পেতে গেলে তার চেয়ে অনেক বেশি মূল্য দিতে হয়। এই কথাগুলোর মাধ্যমে তোমরা কি কিছু লক্ষ্য করতে পারছো যে অর্থের কী ধরনের পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থের কিন্তু গতির পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মুদ্রার গতির পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা আবার কেমন? এই পরিবর্তনটা ঊর্ধ্বগামী, অর্থাৎ দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে এবং অর্থের মূল্য কমে যাচ্ছে। আমরা অর্থনীতিতে যে 2টা শব্দ অনেকবারই পাবো এবং বিশেষভাবে পাবো, সে 2টা হলো অর্থমূল্য এবং মুদ্রামূল্য। অর্থমূল্য এবং মুদ্রামূল্যটা তোমাদের একটা সংজ্ঞার মাধ্যমে দিতে চেষ্টা করি। ধরো, তোমরা যখন ছোট ছিলে তখন যদি 1 কেজি চাল 25 টাকায় ক্রয় করতে পারতে, এখন সেই চালটা কিন্তু তোমাদের 50 টাকায় ক্রয় করতে হচ্ছে। তাহলে তোমরা সেই একই পরিমাণ চাল 25 টাকার বদলে 100 টাকায় ক্রয় করছো, 50 টাকায় ক্রয় করছো। তাহলে কি হচ্ছে? আমরা কিন্তু এটা বেশ ভালোভাবে বুঝতে পারছি যে দ্রব্যের মূল্যটা বেড়ে গেছে এবং অর্থের মূল্য কি হয়েছে? হ্রাস পেয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দ্রব্যের মূল্য বেড়ে যাওয়া এবং অর্থের মূল্য হ্রাস পাওয়া, এর ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কি হয়? মূল্য স্তর, দাম স্তর, যেটা এই দাম স্তরটা বেড়ে যায় এবং দাম স্তরটা বেড়ে গেলেই কি দেখা দেয়? মুদ্রাস্ফীতি দেখা দেয়। তখন মুদ্রাস্ফীতির উদ্ভব হয়। আমার মনে হয় আমরা এই উদাহরণের মাধ্যমে ইনফ্লেশন কনসেপ্টটা দিতে যথেষ্ট সক্ষম হয়েছি। এখন আমরা ডেফিনেশনটা দেখব, অর্থাৎ এর সংজ্ঞা। আমরা যদি এর ডেফিনেশনটা দিতে যাই তাহলে কিন্তু প্রথমেই বলবো ক্রাউথারের কথা, অর্থনীতিবিদ ক্রাউথার। তিনি বলেছেন, মুদ্রাস্ফীতি এমনই একটি অবস্থা বা এমন একটি বিষয় যখন অর্থের মূল্য ক্রমেই কমে যায়, অর্থাৎ দ্রব্যের মূল্য ক্রমেই বাড়তে থাকে। আমি আবার বলছি, ক্রাউথার বলেছেন মুদ্রাস্ফীতি এমনই একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমেই কমে যায় এবং দ্রব্যের মূল্য ক্রমেই বাড়তে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব
কুলবর্ণের মতটা কী ছিল, কুলবর্ণের সংজ্ঞা। অর্থনীতিবিদ কুলবর্ণ বলেছেন মুদ্রাস্ফীতি হলো এমন একটি অবস্থা যখন অল্প পরিমাণ দ্রব্যের পিছনে অধিক সংখ্যক মুদ্রা ধাবিত হয়। আমি আবার বলছি, মুদ্রাস্ফীতি হলো এমন একটি অবস্থা, যেটা কুলবর্ণ বলেছেন সেটা হলো মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যখন কিনা অল্প পরিমাণ দ্রব্যের পিছনে অধিক সংখ্যক অর্থ ধাবিত হয়। জে.এম. কেইন্সের কথা বলবো এখন। হ্যাঁ, জে.এম. কেইন্স বলেছেন মুদ্রাস্ফীতি হলো এমন একটা অবস্থা যখন সামগ্রিক দ্রব্যমূল্যের বা দ্রব্যসমূহের সামগ্রিক যোগানের চাইতে এর কার্যকর চাহিদা বেড়ে যায়। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে দ্রব্যমূল্য এমন একটা অবস্থায় বাড়ে যখন পূর্ণ নিয়োগ বিরাজ করে, যখন পূর্ণ নিয়োগ বা পূর্ণ উৎপাদন বিরাজ করে, তখন যদি অর্থের চাহিদার চাইতে অর্থের যোগানটা বৃদ্ধি পায় তখন দেখা দেয় মুদ্রাস্ফীতি। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বিভিন্ন কারণেই মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা ছোট চিত্রের মাধ্যমে এটা একটু বোঝানোর চেষ্টা করি। চিত্রে দেখো, আমরা ও এক্স অক্ষ ভূমি অক্ষ ধরি এবং ও ওয়াই অক্ষটাকে লম্ব অক্ষ ধরি। এই ও এক্স অক্ষে উৎপাদন নির্দেশ করা হয়েছে এবং ও ওয়াই অক্ষে ধরা হয়েছে দাম স্তর। এখানে ও ওয়াই এফ পরিমাণ হচ্ছে পূর্ণ নিয়োগ বা পূর্ণ উৎপাদন এবং এ এস রেখা লম্ব অক্ষের সমান্তরাল, অর্থাৎ এএস রেখা যোগানও স্থির থাকবে। তাহলে এএস রেখা বা সামগ্রিক যোগান যদি স্থির থাকে তাহলে শুধু AD1 মানে চাহিদা রেখা যদি বৃদ্ধি পায়, মানে চাহিদা বৃদ্ধি পেলে কি হবে, চাহিদা রেখা ডান দিকে সরে যাবে, অর্থাৎ AD1 থেকে AD2-তে স্থানান্তরিত হবে। তখন কিন্তু এই D1 থেকে D2 পরিমাণ চাহিদা বৃদ্ধি হবে এবং এই বৃদ্ধির কারণে দেখা যাবে কি দ্রব্যমূল্য বা দ্রব্যের দাম স্তরও বেড়ে গেছে। সেখানে কি হয়েছে, P1 থেকে P2-তে বৃদ্ধি পেয়েছে দামটা। তাহলে এই যে D1 D2 পরিমাণ চাহিদা বৃদ্ধির কারণে যে P1 P2 পরিমাণ দাম স্তর বৃদ্ধি পেল, এর ফলে যে মুদ্রাস্ফীতিটা হলো সেটা হবে P1 D1 D2 P2 পরিমাণ, অর্থাৎ এইটুকু পরিমাণ মুদ্রাস্ফীতি দেখা দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে হয় এই চিত্রের মাধ্যমে এবং এর আগে যে একটা সংজ্ঞা দিলাম তার মাধ্যমে কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশনটা খুব সুন্দর করে বুঝতে পেরেছি। এখন আমরা যাব ইনফ্লেশনের ক্লাসিফিকেশনে। হ্যাঁ, ক্লাসিফিকেশনটাকে আবার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করা যায়। মুদ্রাস্ফীতির ক্লাসিফিকেশনটা আমরা সাতটা দৃষ্টিকোণ থেকে করতে পারি। সেগুলো কি কি? অন দ্য বেসিস অফ রিজন, অন দ্য বেসিস অফ স্পিড, অন দ্য বেসিস অফ কন্ট্রোল, অন দ্য বেসিস অফ রিক্রুট, অন দ্য বেসিস অফ এরিয়া, অন দ্য বেসিস অফ টাইম অ্যান্ড অন দ্য বেসিস অফ এক্সপেকটেশন। আমরা একটা ছকের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করেছি এবং এদের প্রত্যেকটাকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তাহলে আসো আমরা একটু দেখে নিই। ক্লাসিফিকেশন অফ ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির শ্রেণীবিভাগ। এই মুদ্রাস্ফীতির শ্রেণীবিভাগটা 1 নম্বর আছে কি 7 ভাগে যে করা যায়, তার প্রথমটা হচ্ছে কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতি, 2 গতি ভিত্তিক মুদ্রাস্ফীতি, 3 নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি, 4 নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি, 5 সময় ভিত্তিক মুদ্রাস্ফীতি, 6 নম্বর হচ্ছে এলাকা ভিত্তিক মুদ্রাস্ফীতি এবং 7 নম্বরে আছে প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতি এইটাকে আবার 7 ভাগে ভাগ করেছি। এটাকে 7 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? চাহিদা বৃদ্ধিজনিত, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ঘাটতি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, মজুরি বৃদ্ধিজনিত, মুনাফা বৃদ্ধিজনিত, ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, তাই না? এই মুদ্রাস্ফীতিগুলো আবার কেমন সেটা একটু বলার চেষ্টা করব। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যখন ভোগ, বিনিয়োগ, সরকারি ব্যয় এবং সুদের হার হ্রাস পায়
তখন যে মুদ্রাস্ফীতিটা দেখা দেয় সেটা হবে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন দেখব আমরা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। যদি উৎপাদনের যে উপকরণগুলো সেইগুলোর যদি ব্যয় বৃদ্ধি পায় তখন যে মুদ্রাস্ফীতিটা সৃষ্টি হয় তখন তাকে বলে খরচ জনিত বা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। 3 নম্বরে আছে ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। দেখো, যুদ্ধ, বন্যা, খরা, মহামারী বিভিন্ন কারণেই সরকারকে কি করতে হয়, অতিরিক্ত কাগজি মুদ্রা অনেক সময় প্রচলন করতে হয়। এই যে বাজারে অতিরিক্ত কাগজি মুদ্রা ছাড়া হয়, এর ফলে যদি যে মুদ্রাস্ফীতিটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি ঘাটতি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, হ্যাঁ, অনেক সময় অবস্থা সামাল দেওয়ার জন্য আমরা অতিরিক্ত মুদ্রা বাজারে ছাড়ি, কাগজি মুদ্রা বাজারে ছাড়ি, এবং সেই কারণে যে একটা অর্থের প্রাপ্তি বেশি ঘটে, সেই জন্যও কিন্তু অনেক সময় মুদ্রাস্ফীতি দেখা দেয়। সেটাকে আমরা মুদ্রাজনিত মুদ্রাস্ফীতি বলি। এখন দেখো, ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। যখন অন্যান্য ব্যাংকগুলো তাদের সুদের হার, অন্যান্য ব্যাংকগুলো তাদের ঋণ সহায়তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এবং মাত্রা ছাড়িয়ে দেয়, তখন দেখা যায় এক ধরনের মুদ্রাস্ফীতি, এবং সেটাকে আমরা বলবো ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, হ্যাঁ, এটা কি? এটা হলো শ্রমিকরা তাদের দাবি দাওয়াগুলো কিসের মাধ্যমে আদায় করে? তারা দাবি দাওয়াগুলো তাদের একটা সংঘ আছে, শ্রমিক সংঘ, তার মাধ্যমে আদায় করে। হ্যাঁ, সেই শ্রমিক সংঘের চাপে পড়ে যদি তাদের উৎপাদন ক্ষমতা অনুসারে যে মজুরিটা প্রাপ্য তার চাইতে বেশি দিতে বাধ্য থাকে, তখনও দেখা যাবে এক ধরনের মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়েছে। আমরা সেটাকে বলবো মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন দেখব মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা কি। হ্যাঁ, মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা হলো সেই মুদ্রাস্ফীতি যা কি হয়, উৎপাদন উপকরণের সময় যদি উপকরণ খরচটা হ্রাস পায়, খরচ যদি হ্রাস পায় তাহলে দেখা যায় তার লাভটা বেশি হয়, অর্থাৎ মুনাফা বেড়ে যায়। হ্যাঁ, উৎপাদকের মুনাফা বেড়ে যায়। আর এই যে বেড়ে যাওয়া, এটা যদি অতিরিক্ত পরিমাণে হয় বা এটা যদি হতে থাকে, তাহলে যে মুদ্রাস্ফীতিটা দেখা যাবে সেটা হবে মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো গেলাম এবার কারণ ভিত্তিক থেকে, এখন যাব গতি ভিত্তিতে। এই মুদ্রাস্ফীতিকে শ্রেণী বিভাগ করা যায়, তার আরেকটা 2 নাম্বারটা কারণ হলো গতি ভিত্তিক মুদ্রাস্ফীতি। সেগুলোকে আবার 4 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? মৃদু মুদ্রাস্ফীতি, পদসঞ্চারী মুদ্রাস্ফীতি, ধাবিত মুদ্রাস্ফীতি, উলম্ব মুদ্রাস্ফীতি। মৃদু মুদ্রাস্ফীতিটা কি? যে মুদ্রাস্ফীতিটা আস্তে আস্তে বাড়তে থাকে, এর গতিটা অনেকটা ধীরেই বলা যায়। এর একটা রেট আছে, যেমন 2%-এর নিচে এর দাম স্তরটা বাড়তে থাকে, তখন আমরা তাকে কি বলবো? মৃদু মুদ্রাস্ফীতি। এখন পদসঞ্চারী মুদ্রাস্ফীতি, সেটা কি? হ্যাঁ, এটা মৃদুর চেয়ে একটু বেশি, এটা অনেকটা হাঁটার গতিকে বাড়ে, তাকে আমরা বলি পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। এর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে, যেমন 2% থেকে বা 10% থেকে 8% থেকে 10%-এর মধ্যে এটা এর মূল্যস্তরটা সীমাবদ্ধ থাকে, এই গতিতে থাকে। এটাকে আমরা ওয়াকিং ইনফ্লেশনও বলি। বাংলাদেশে এই ধরনের মুদ্রাস্ফীতি বিরাজমান। এখন দেখব আমরা ধাবিত মুদ্রাস্ফীতি, যেটা এর চেয়ে আরেকটু বেশি গতিকে বাড়তে থাকে। এটা অনেকটা 2 সংখ্যায়, আবার অনেক সময় 3 সংখ্যায়ও হয়ে থাকে, যেমন 20%, আবার এটা অনেক সময় 100%, অর্থাৎ 3 সংখ্যার ডিজিটেও আসে। সেটাকে আমরা বলি ধাবিত মুদ্রাস্ফীতি। উলম্ব মুদ্রাস্ফীতি, সেইটা কি? যেটা অতি দ্রুত বাড়তে থাকে, তাকে আমরা বলি হাইপার বা উলম্ব মুদ্রাস্ফীতি। এটাকে গ্যালোপিংও বলা যায়। নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি 3 নাম্বার আছে নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি। সেটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, উন্মুক্ত এবং দমিত। উন্মুক্ত মুদ্রাস্ফীতিকে আমরা ওপেন ইনফ্লুয়েন্স বলি, আর দমিত মুদ্রাস্ফীতি যেটা সরকার দমন করতে পারে না, যেটা সরকার দমন করতে সক্ষম হয়, তাকে আমরা কি বলি? দমিত মুদ্রাস্ফীতি। আর 4 নাম্বারে দেওয়া আছে নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি, প্রকৃত এবং আংশিক। প্রকৃত মুদ্রাস্ফীতিটা কি? যখন পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছে তখন যে মুদ্রাস্ফীতিটা দেখা দিবে তাকে আমরা বলবো প্রকৃত মুদ্রাস্ফীতি। আর আংশিক মুদ্রাস্ফীতিটা কি?
যেটা পুনর্নিয়োগের আগেই যে মুদ্রাস্ফীতিটা দেখা দেয় অস্থিতিস্থাপকতার কারণে, সেটা হলো আংশিক মুদ্রাস্ফীতি। এখন দেখো সময় ভিত্তিক মুদ্রাস্ফীতি 5 নম্বরে, সেটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সেটা কি যুদ্ধকালীন, যুদ্ধ পরবর্তীকালীন এবং শান্তিকালীন। হ্যাঁ, যুদ্ধকালীনটা কি, যুদ্ধের সময় তোমাকে সরঞ্জাম কিনতে হয়, যুদ্ধাস্ত্র কিনতে হয়, তার একটা এক্সট্রা ব্যয় আছে। এই ধরনের যে জিনিসগুলো ব্যবহার করতে হয় তার জন্য যে ব্যয়টা হয়, সেটা থেকে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় সেটাকে বলবো আমরা যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি। এবং যুদ্ধ পরবর্তীকালীন মুদ্রাস্ফীতিটা কি, যুদ্ধ পরবর্তীকালীন মুদ্রাস্ফীতি হলো সেইটাই যখন যুদ্ধের পরে একটা দেশ বিধ্বস্ত হয়ে যায়, তখন সেটাকে পুনর্গঠন করতে হয় এবং এর জন্য একটা ব্যয় করতে হয়। এই ব্যয়টাই হলো যুদ্ধ পরবর্তীকালীন মুদ্রাস্ফীতি। শান্তিকালীন মুদ্রাস্ফীতি, হ্যাঁ শান্তিকালীন মুদ্রাস্ফীতিটা কি, যখন যুদ্ধ শেষ তখন দেশে শান্তি বিরাজ করে, এবং শান্তি বিরাজ করলে এক ধরনের মুদ্রাস্ফীতি কিন্তু একসময় দেখা দেয়, সেটা হলো বাণিজ্য চক্রের ভিত্তিতে বা অন্যান্য কারণেও হতে পারে। তাহলে তখন যেটা হয় সেটা হলো শান্তিকালীন মুদ্রাস্ফীতি। 6 নম্বরে আছে এলাকা ভিত্তিক মুদ্রাস্ফীতি। এলাকা ভিত্তিক মুদ্রাস্ফীতি এটা কি রকমের, এটাও আবার 3 ভাগে ভাগ করা যায়। সেটা হলো স্থানীয়, দেশীয় বা জাতীয়, আর একটা হলো আন্তর্জাতিক। স্থানীয়টা কি, স্থানীয়টা হলো একটা ছোট্ট এলাকাকে বোঝায় যেটা একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। আর জাতীয়টা কি, একটা দেশের অভ্যন্তরে যেটা সীমাবদ্ধ থাকে সেটাকে কি বলে, দেশীয় বা জাতীয়। আর আন্তর্জাতিকটা কি, যখন বহির্বিশ্বের ধরো বাইরের দেশে যদি ইউএসএ যদি তেলের দাম বেড়ে যায় বা সৌদিতে তেলের দাম বেড়ে গেলে যখন সারা বিশ্বে একটা প্রভাব পড়ে, তখন আমরা তাকে বলবো বাণিজ্যিক বা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের বাণিজ্যকে প্রভাবিত করে, তখন যে মুদ্রাস্ফীতিটা দেখা দিবে সেটাই হবে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখব আমরা প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতি। হ্যাঁ, প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতিটা কি, প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতিটা আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো যেটা তুমি আগে থেকে চিন্তা করতে পারো যে হ্যাঁ সামনে এই দুর্যোগটা আসতে পারে, যেমন এখন আমাদের মহামারী চলছে বা সারা বিশ্বে একটা মহামারী চলতেছে কোভিড-19-এর। তো দেখা যায় কি সেই সময় আমরা ভাবে নিতে পারি যে পরবর্তীতে কালে একটা মুদ্রাস্ফীতি দেখা দিবে, সব কিছুর দাম বেড়ে যাবে, এটা একটা এক্সপেক্টেড করেই নেই, সেটাই হবে হচ্ছে প্রত্যাশিত। আজ অপ্রত্যাশিত যেটা, সেটা হলো কি, সেটা আমরা মানে আশঙ্কার মধ্যেই থাকে না যে এটা হতে পারে, হুট করে যেটা হয়ে যায় বা হঠাৎই যেটা হয়ে যায় সেটাকে বলবো আমরা অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা কি ক্লাসিফিকেশন অফ ইনফ্লেশন। তাহলে ক্লাসিফিকেশন অফ ইনফ্লেশনটাকে আমরা কয়টা দৃষ্টিকোণ থেকে, 7টা দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি, এবং সেগুলো কি কি সেগুলো আমরা ছকের মাধ্যমে এবং বলে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনে থাকো, হ্যাঁ তাহলে কিন্তু তোমাদের এই জিনিসটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এবং এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন থাকে, এমনকি তোমরা জ্ঞানমূলক যে প্রশ্নগুলো সেখানেও এইগুলো পেতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যাব 3 নম্বরে। আমরা 3 নম্বরে কি দেখছি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি, যদি ভোগ, বিনিয়োগ, সরকারি ব্যয় এবং সুদের হার হ্রাস পায় তাহলে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে বলি আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন আমরা সেটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা জানি কি OX অক্ষে জাতীয় আয় এবং OY অক্ষে যেটা লম্ব অক্ষ, সেই অক্ষে আমরা দাম স্তর প্রকাশ করছি এখানে, এবং AD রেখা কি চাহিদা রেখা, AS রেখা সামগ্রিক যোগান রেখা, আর E1 E2 বিন্দুগুলো হচ্ছে ভারসাম্য বিন্দু। এখন আমরা দেখব যখন E1 ভারসাম্য বিন্দু প্রথম অবস্থায় তখন কি হয়, দাম স্তর হয় P1 এবং জাতীয় আয় Y1। এখন চাহিদা বৃদ্ধির কারণে AD রেখাটা স্থানান্তরিত হয়ে কি হবে, ডান দিকে সরে যাবে, AD2-তে চলে যাবে। তখন কি হবে, নতুন ভারসাম্য বিন্দু অর্জিত হবে E2 সেখানেই অর্জিত হয় যেখানে AS এবং AD সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর
ছেদ করে ঠিক সেই বিন্দুতেই ভারসাম্য বিন্দু অর্জিত হয়। এখন দেখব আমরা E1 E2 বৃদ্ধির কারণে এই পরিমাণ চাহিদা বৃদ্ধির কারণে যে দাম স্তরটা বৃদ্ধি পাবে সেটাই হবে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে E1 E2 পরিমাণ চাহিদা বৃদ্ধির কারণে কতটুকু দাম স্তর বৃদ্ধি পায়? P1 P2 পরিমাণ। এবং আমরা দেখব কি Y1 Y2 পরিমাণ বাড়তে থাকে যতক্ষণ সামগ্রিক যোগান রেখা বাম দিকে ঊর্ধ্বগামী হতে থাকে, কিন্তু যখন আর সেটাও লম্ব অক্ষের সমান্তরাল হয়ে যায় তখন আর সামগ্রিক যোগান বাড়ানো সম্ভব নয়, তাই জাতীয় আয় তখন থেকে বাড়তে পারবে না। তাই Y2 হচ্ছে শেষ সীমানা বা পূর্ণ নিয়োগ স্তর আমরা যেটা বলি, এরপর আর জাতীয় আয় বাড়বে না। তাহলে আমরা কি এখানে দেখতে পাচ্ছি E1 E2 পরিমাণ চাহিদার বৃদ্ধি কারণে কি হয়েছে? P1 P2 পরিমাণ দ্রব্যমূল্য বা দাম স্তর বৃদ্ধি পেয়েছে, আর এটাই হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন দেখব আমরা যোগান বা যেটা বলে আমরা ব্যয় বৃদ্ধিজনিত অর্থাৎ কস্ট পুশ ইনফ্লেশনটা কি। হ্যাঁ, কস্ট পুশ ইনফ্লেশন খরচ বা ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটা হলো খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমরা অন্য আগের অক্ষরটার মতোই ও এক্স অক্ষের জাতীয় এবং ওয়াই অক্ষের দাম স্তর দেখিয়েছি, এবং ইএডি হচ্ছে সামগ্রিক যোগান রেখা। যেহেতু এখানে খরচ বৃদ্ধির কারণে একটা উৎপাদনের যদি খরচ বাড়িয়ে দাও তাহলে কি হবে? যোগানটা তুমি কম দিতে পারবে, সমাজে তুমি যোগানটার সাপ্লাই কিন্তু কম দিবে, তখন কি হবে? দ্রব্য সামগ্রীর যোগানটা কমে গেলে এস রেখাটা কি হবে? বাম দিকে সরে যাবে। মানে সামগ্রিক যোগান যদি হ্রাস পায় তাহলে এস রেখা বাম দিকে স্থানান্তরিত হয়, এবং এর ফলে এখানে দেখা যাচ্ছে কি যে আমরা প্রাথমিক অবস্থায় যখন এডিএএস অন রেখাকে ছেদ করে তখন আমরা ভারসাম্য বিন্দু পাই কি? E1 হচ্ছে ভারসাম্য বিন্দু প্রাথমিক অবস্থায়। তখন জাতীয় আয় নির্ধারিত হয় Y1 এবং মূল্যস্তর নির্ধারিত হয় P1। যখন তোমার যোগানটা কমে যাবে তখন তুমি এটা বাম দিকে স্থানান্তরিত করবে, AS2 নতুন যোগান রেখা পাবে, তখন কি হবে? E2 বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে, এবং E2 বিন্দুতে যখন ভারসাম্য অর্জিত হবে তখন তুমি জাতীয় আয় নেমে আসবে, কমে যাবে, তখন কি হবে? Y1 থেকে তোমার জাতীয় আয় হ্রাস পেয়ে Y2তে যাবে, এবং মূল্যস্তরও কি হবে? মূল্যস্তরও হ্রাস পাবে। মূল্যস্তর কিন্তু হ্রাস পাবে না, এটা আবার বৃদ্ধি পাবে, তাহলে এটা বিপরীতমুখী সম্পর্ক দেখা যাবে। তাহলে কি হবে? P1 থেকে P2তে যাবে মূল্যস্তরটা। তাহলে E1 E2 পরিমাণ যোগান হ্রাসের কারণে P1 P2 পরিমাণ দামের বৃদ্ধি হলো, আর এটাই হলো খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে আমরা কিন্তু চাহিদা বৃদ্ধিজনিত এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা কি সেটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব চাহিদা বৃদ্ধিজনিত ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যকার পার্থক্যটা কি। আমরা যদি এই দুটি লক্ষ্য করি, চিত্র এবং এর সংজ্ঞাগুলো, তাহলে কিন্তু সহজে পার্থক্যটা টানতে পারবো। দেখো, প্রথমটা আমরা দিতে পারি কি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চাহিদা বৃদ্ধির কারণে হয়ে থাকে, আর ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কী জন্য হয়? তার উপকরণের ব্যয় বা উৎপাদন খরচ বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতিটা হয় সেটা হলো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। দ্বিতীয়টাতে দিতে পারি, 2 নম্বরে দিতে পারি জাতীয় আয় মুদ্রাস্ফীতি। জাতীয় আয় বা কী কারণেও চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হয়? যেমন ভোগ, বিনিয়োগ, সরকারি ব্যয় বৃদ্ধি এবং সুদের হার হ্রাস ইত্যাদি কারণে যদি বৃদ্ধি হয় সেটা হবে চাহিদা বৃদ্ধিজনিত। এবং উৎপাদনের উপকরণ, তারপরে গ্যাস, পেট্রোল, বিভিন্ন খরচগুলো যদি বাড়ে, উৎপাদন কাজে যেগুলো লাগে সেগুলো যদি বাড়ে তাহলে কি হবে? সেটা হবে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। 3 নম্বরে আমরা দিতে পারি যে এটা চাহিদা রেখা বৃদ্ধির কারণে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়, এবং আবার উপকরণ বৃদ্ধি বা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে দেখব যে হ্রাসের কারণে এএস রেখা সামগ্রিক যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়। এখন দেখব আর একটা দিতে পারি, সেটা হলো চাহিদা বৃদ্ধির কারণে জাতীয় আয় এবং
দামের মধ্যে সম্মুখবর্তী সম্পর্ক বিরাজ করে, অর্থাৎ জাতীয় আয় বাড়লে দামও বাড়ছে চাহিদা বৃদ্ধির কারণে। অন্যদিকে সাপ্লাই বৃদ্ধি হ্রাসের কারণে অর্থাৎ খরচ বৃদ্ধিজনিত যেটা মুদ্রাস্ফীতি, সেটাতে দেখব আমরা যোগান হ্রাসের কারণে জাতীয় আয় হ্রাস পাচ্ছে কিন্তু দামটা বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করছে। সর্বোপরি আমরা যেটা বলতে পারি লাস্ট 5 নম্বরে, সেটা বলতে পারবো যে হ্যাঁ, জাতীয় আয় আমরা যেটা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলি, সেটাতে দেখা যাচ্ছে যে সমাজে এটা উন্নতির দিকেই নিয়ে যায়, একটু হলেও এটা ভালো দিকে নেয়, কেননা এর কারণে জাতীয় আয় বাড়তে থাকে। কিন্তু যোগান যখন হ্রাস পায় তখন যেটা হচ্ছে জাতীয় আয় কমতে থাকছে, অর্থাৎ অর্থনীতিতে মন্দা বা বেকারত্ব দেখা দিবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দুইটা যদি পার্থক্য দেখি তাতে দেখতে পাবো যে আমাদের খরচ বৃদ্ধিজনিত যেটা মুদ্রাস্ফীতি, সেটার তুলনায় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমাদের জন্য একটু হলেও ভালো। মুদ্রাস্ফীতি কোনোটাই ভালো না, তারপরেও এই দুটোর মধ্যে এটা সামনের দিকে আগাতে চেষ্টা করায় এবং আমাদের নিয়ে যায় সামনের দিকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই 5টা প্রশ্নের বা 5টা বিষয়ের কে আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো, আর একটু বাসায় যদি প্র্যাকটিস করো যতটুকু বাদ আছে সেটুকু তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইখান থেকে কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন এবং কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন করতে পারি, সেগুলো কি কি তার জন্য তোমাদের একটা লিস্ট আমি করেছি, তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে জ্ঞানমূলক প্রশ্ন আছে 7টি। এই যে আলোচনাগুলো করলাম সেখান থেকে অন্তত আমরা 7টা প্রশ্ন, আর একটু বেশি হবে, এখানে ছোট ছোট করে লেখা আছে, কয়েকটা মিলে একটা আমি করে রেখেছি। তো তোমরা অন্তত জ্ঞানমূলক প্রশ্ন এই 7টা দেখবা এবং তার সাথে অনুধাবনমূলক প্রশ্ন 3টা যেটা আলোচনা করলাম তার মধ্যে পাওয়া যাবে। আশা করব তোমরা বাসায় এটা সুন্দর করে নোট করবা এবং প্র্যাকটিস করবা, তাহলে তোমরা অবশ্যই ভালো করবা। তোমার স্ক্রিনশটটা একটু নিয়ে নাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি এবং পরবর্তী ক্লাস দেখার জন্য স্বাগতম বা অভিবাদন বা আহ্বান জানাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।